ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে ইংলিশ রিটেন পার্টে কি আসে, কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, সবকিছু থাকবে এই ভিডিওতে। চলো দেরি না করে হচ্ছে ক্লাসটা শুরু করি। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ রিটেন পার্ট না, এই ভিডিওটা দেখলে তুমি এডমিশনে যেখানে যেখানে ইংলিশ রিটেন আছে সবকিছু কভার হবে ইনশাল্লাহ। আজকে সবকিছু কি কি আসবে, কই থেকে পড়বো, কিভাবে পড়বো, সবকিছু নিয়ে কথা বলবো। ঠিক আছে, অ্যাডমিশন রিটেন পার্ট ইন রিটেন পার্ট প্রিপারেশন। আচ্ছা, চলো। তো প্রথম কথা হচ্ছে আমার ব্যক্তিগত প্রয়োজনকে এটা একদম নিজের মতো করে হচ্ছে বানাইছি। আমাদের ব্যক্তিগত প্রয়োজন হচ্ছে তোমাকে, তুমি যদি হচ্ছে ঢাবির হচ্ছে রিটেন ইংলিশের জন্য ইংলিশে ভালো করতে হয় চাও, তাহলে তোমাকে অবশ্যই হচ্ছে ক্রিয়েটিভ হতে হবে। ক্রিয়েটিভের কোনো সেকেন্ড অপশন আমার কাছে নাই। আরেকটা কথা হচ্ছে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং এ এক্সপার্ট হতে হবে। তোমার কথা হচ্ছে এখানে মুখস্থ বিদ্যা চর্চার কোনো সুযোগ নেই। তুমি যদি বলো যে স্যার আমি তো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না ইন্টারে, তাহলে সরি টু সে, তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট না। তোমাকে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এ আগে থেকে একটু এক্সপার্ট হতে হবে এবং এর আপডেট তোমার এখন হতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপার্ট হতে হবে, তোমাকে অনেক ক্রিয়েটিভ হতে হবে। তথাকথিত আনকমন কোনো টার্ম করলে ভয় পাওয়া যাবে না। আচ্ছা, নেক্সট দেখো, এখন আমার কথা হচ্ছে প্রথম যে কথা আমার সাথে কি কি আসে, যা যা আমার আসে। তো এইখানে হচ্ছে যা যা তোমাকে আমি লিস্ট দিছি, এর বাইরে কখনো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের ইংলিশ রিটেন পার্টে আসতে পারে না। তো দেখো, প্রথম কথা হচ্ছে একটা প্যারাগ্রাফ আসবে, এই প্যারাগ্রাফটা টেক্সচুয়ালও হইতে পারে, নন টেক্সচুয়াল হইতে পারে। তো ভাইয়া টেক্সচুয়াল নন টেক্সচুয়ালটা কি? টেক্সচুয়াল বলতে হচ্ছে আমাদের ইংলিশ ফরওয়ার্ডের বই যে প্যাসেজ গুলো আছে তার উপর বেস করে যে প্যারাগ্রাফ গুলা, এগুলো আসার সম্ভাবনা বেশি, তাই আমি স্টার মার্ক করে দিচ্ছি। যেমন ধরো সিভিক এঙ্গেজমেন্ট, ফোক মিউজিক, ক্রাফট, হুম, তারপরে হচ্ছে অনেক এই টাইপের গুলো আসতে পারে। ঠিক আছে, তারপর ড্রিম, হ্যাঁ, তারপরে হচ্ছে নন টেক্সচুয়াল অনেক কিছু আসতে পারে, যেমন ব্রেন ড্রেন, মেধা পাচার, আসতেই পারে। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে সেন্টেন্স মেকিং উইথ ওয়ার্ডস, এটাও টেক্সচুয়াল, এটাও নন টেক্সচুয়াল আসতে পারে। মানে আমাকে হচ্ছে কিছু ওয়ার্ড, 5টা ওয়ার্ড দিবে, 5টা ওয়ার্ড দিয়ে হচ্ছে বাক্য বানাইতে হবে। এখন টেক্সচুয়াল নন টেক্সচুয়ালের ব্যাপারটা কি? আমি তোমাকে বলি, তুমি যদি ভালোভাবে ইংলিশ ফরওয়ার্ডে বই পড়ো, তোমার কিচ্ছু লাগবে না। ইংলিশ ফরওয়ার্ড বইয়ের প্রতিটা প্যাসেজের ওয়ার্ড গুলো যদি তুমি ভালো করে জানো, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম জানো, তোমার আর কিছুই লাগবে না, একদম কিচ্ছু লাগবে না। তো তুমি মানে এই জন্য ওখানে তো আসলে ওয়ার্ডের ভান্ডার, তুমি যদি ওই ওয়ার্ড গুলো ভালো করে জানো, দেখবে তোমার 5টা ওয়ার্ড কমন পড়ে গেছে। 5টা মানে 5টা না হলেও 3 থেকে 4টা কমন পড়ে গেছে। এটার জন্য হচ্ছে এইচএসসি তে ইংলিশ মানে যখন তুমি এইচএসসি তে ছিলা, ইংলিশ ফরওয়ার্ডের বইটা ভালো করে যদি তুমি পড়ে থাকো, তাহলে তুমি মারাত্মক অ্যাডভান্টেজ পাবা। টেক্সচুয়াল আসার সম্ভাবনাই বেশি, বিগত বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে আমরা দেখতেই পাইছি টেক্সচুয়াল পার্ট গুলো বেশি আসে। স্টোরি রাইটিং, আমাকে একটা স্টোরি লিখতে দিতে পারে, এটা টেক্সচুয়ালও আসতে পারে, ক্রিয়েটিভ আসতে পারে, তবে ক্রিয়েটিভ আসার সম্ভাবনা কিন্তু বেশি। দেখো, স্টোরি রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে টেক্সচুয়াল আসার সম্ভাবনা কম, ক্রিয়েটিভ আসার সম্ভাবনা বেশি। স্টোরি রাইটিং এর কিছু নিয়ম আছে, যেটা হচ্ছে আমার এই ইশান্স ইংলিশ ইউটিউব চ্যানেলে সুন্দর মতো এই ক্লাসটা দেওয়া আছে। ওকে, এরপরে আসি এক্সপ্লেনেশন, এইটা আসার সম্ভাবনা বেশি। এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশন হচ্ছে কোনো একটা প্রবাদ বাক্যরও থাকতে পারে, অথবা কোনো লাইনেরও আসতে পারে। বুঝতে পেরেছো? প্রবাদ বাক্য আসলে সেটা অবশ্যই ক্রিয়েটিভ থাকবে। হ্যাঁ, প্রবাদ বাক্য আসতে পারে যে কোনো একটা, যেমন এই স্টিচ ইন টাইম সেভস টাইম, এটা বলো। বা হচ্ছে ধরো কোন একটা লাইন, সিভিক এঙ্গেজমেন্ট, বা হচ্ছে এই মাদার ইন ম্যানভিলি, অথবা হচ্ছে ফোক মিউজিক, ড্রিমস, যে কোনো একটা, আই হ্যাভ এ ড্রিম, এইসব যে কোনো একটা প্যাসেজ থেকে, বা হচ্ছে গাজীপুর লালন শাহ, যে কোনো একটা প্যাসেজ থেকে হচ্ছে একটা লাইন দিয়ে দিল এবং লাইন দিয়ে বললো হচ্ছে কি এটা এক্সপ্লেন করো। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে টেক্সচুয়াল, এবং আবার দেখা গেল যে কোনো একটা কারেন্ট ইস্যু বা রিসেন্ট ইস্যু নিয়ে হচ্ছে কোনো একটা লাইন দিয়ে বলে এটা এক্সপ্লেন করো, আসতেই পারে। সমান হারে গুরুত্ব আছে, এক্সপ্লেনেশন শিখতে হবে। এরপর আসে হচ্ছে পয়েম। পয়েমের হচ্ছে থিমও আসতে পারে, সামারিও আসতে পারে। থিম হচ্ছে তুমি ওই কবিতা থেকে কি শিখলা তা নিয়ে হচ্ছে 4-5 লাইন, 3-4 লাইন কথাবার্তা। আর সামারি হচ্ছে ওই কবিতাটাকে তুমি সংক্ষেপে বর্ণনা করলা। ঠিক আছে, এই হচ্ছে থিম আর সামারির মধ্যে পার্থক্য। একটা হচ্ছে সারাংশ বা সারমর্ম, আর একটা হচ্ছে সার সংক্ষেপ। ঠিক আছে, তো এইটা টেক্সচুয়াল আসতে পারে, নন টেক্সচুয়াল আসতে পারে। তবে আমাদের ইংলিশ ফরওয়ার্ডে বইয়ের মধ্যে হচ্ছে 15টা কবিতা আছে। আই হোপ থিম হোক, থিম ভাবে আসুক বা সামারি ভাবে আসুক, ইংলিশ ফরওয়ার্ডের বই থেকে আসার সম্ভাবনাই বেশি। এবং এই পয়েমের থিম, সামারি হচ্ছে তুমি কই থেকে পড়বা, আমার খুব সুন্দর একটা শীট আছে, মানে পিডিএফ আছে। তুমি চাইলে স্বল্প মূল্যে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে ওই পিডিএফটা আমার থেকে নিতে পারো। ঠিক আছে, এডমিশনের সবকিছু পিডিএফ আমার কাছে সুন্দর, আমার নিজের লেখা গুছানো আছে। ট্রান্সলেশন, দেখো ট্রান্সলেশনও সেম, টেক্সচুয়ালও আসতে পারে, নন টেক্সচুয়ালও আসতে পারে। তবে এই ট্রান্সলেশনটা আসলে আমাদের রিটেন পার্টের অংশ না, নন রিটেন, কিন্তু আমি ধরে নিয়েছি যে এগুলা জানতে হচ্ছে আমাদের এমসিকিউ অংশে থাকলেও
মানে রিটেন অংশে না থাকলে আমি এটাকে রিটেনের ক্যাটাগরিতে ফলাইছি, কারণ আমার উদ্দেশ্য শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট রিটেন না, তুমি জানো তোমার যে কোনো ইউনিভার্সিটির রিটেন এছাড়া ট্রান্সলেশন এগুলা সবকিছুর জন্য তুমি কভার করতে পারো। আচ্ছা, তো ট্রান্সলেশন টেক্সচুয়াল নন টেক্সচুয়াল আসার সম্ভাবনা বেশি, তবে নন টেক্সচুয়ালটা আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ট্রান্সলেশনে আমার নিজের একটা পিডিএফ আছে, নিজের লেখা, তুমি চাইলে ওটা নিতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে নক করে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দিই, 017577555699। আচ্ছা, এরপরে এটাও এখন যেটা আলোচনা করবো সেটাও নন টেক্সচুয়াল, কিন্তু আমি ইচ্ছা করে হচ্ছে যেহেতু এটা এমসিকিউ স্টাইলে আসে না, এই জন্য মানে যে যে বিষয়গুলা এমসিকিউ স্টাইলে আসে না সেগুলো আমি এখানে লিখছি। এই প্যাসেজ উইথ এমসিকিউ আর ফিল ইন দ্য গ্যাপস গুচ্ছতে আসে। হ্যাঁ, যে একটা প্যাসেজ দিবে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের মতো, এমসিকিউ থাকবে বা ফিল ইন দ্য গ্যাপস থাকবে, ওখানে শূন্যস্থান থাকবে, বসাইতে হবে। ওইটা টেক্সচুয়াল বা নন টেক্সচুয়াল, তবে নন টেক্সচুয়াল থাকার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, নন টেক্সচুয়াল সম্ভাবনাই কি বেশি। আর চেঞ্জিং সেন্টেন্সটা দিছে এটা নন টেক মানে নন রিটেনে, আমাদের অনেক সময় চেঞ্জিং সেন্টেন্স নিজে লিখতে হয়, অথবা হচ্ছে আমাদের অপশন থাকে, এটা চেঞ্জিং সেন্টেন্স জাস্ট দিছি, যদিও আমাদের নন রিটেনের অংশটাও অ্যাড করছি। তো উপরে যা দেখলাম এগুলো হচ্ছে মূলত আমাদের হচ্ছে আহ রিটেনের ক্ষেত্রে আসে। এখন কথা হচ্ছে কমন কোনটা, মানে সবচেয়ে বেশি আসে কোনটা, যেটা মাস্ট, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ তোমার মাস্ট থাকবে। প্যারাগ্রাফ তুমি পাবাই। আর এটা হচ্ছে আমার সিক্স সেন্স বা আমি আমার কোশ্চেন অ্যানালাইসিস 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমাদের হচ্ছে এই দুইটা মিউচুয়াল থাকবে। তোমার রিটেন যাই আসুক, প্যারাগ্রাফ একটা থাকবে, একটা থাকবে হচ্ছে সেন্টেন্স মেকিং উইথ ওয়ার্ডস, 5টা ওয়ার্ড দা থাকবে। ওই 5টা ওয়ার্ড দিয়ে বাক্য বানাইতে হবে, সাধারণত এগুলো ইংলিশ বোর্ডের বই থেকে বেশি আসে। ঠিক আছে, আর প্যারাগ্রাফের ক্ষেত্রে যদি বলি, প্যারাগ্রাফ হচ্ছে টেক্সচুয়াল এবং কারেন্ট ইস্যু আসতে পারে, নন টেক্সচুয়াল আসতে পারে, এগুলো মাস্ট থাকবে। এবার আসি নাম্বার ডিস্ট্রিবিউশন, জানা উচিত আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন। পরীক্ষায় আমাদের রিটেন পার্টের মার্কস হচ্ছে 20। কত বলতো? 20। হ্যাঁ, এই 20-এর মধ্যে পাস মানে মার্কস হচ্ছে 11। তোমাকে, তুমি যদি 11 না পাও, পুরা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে মোট টোটাল যদি হাজারো ভালো করো, কোনো লাভ নেই। তুমি কোনো সাবজেক্ট পাবে না, কোনো ইংলিশ পাবে না, টিকবাই না। তোমাকে হচ্ছে রিটেনে হচ্ছে 20-এ ন্যূনতম 11 পাইতেই হবে, বুঝছো? এখন এখানে সবচেয়ে বড় জিনিসটা কি, মানে আমাদের আসলে 20 মার্কসটা কিভাবে সাজায়। আমাদের হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে 10 দেওয়া থাকে, আর সেন্টেন্স মেকিং উইথ ওয়ার্ডস হচ্ছে 5 থাকে, 10 আর 5 15। আর যে কোনো এক বা একাধিক একটা আইটেম থেকে 15 আপা, যদিও প্যারাগ্রাফ আর সেন্টেন্স মেকিং যে থাকবে 15, এটা 100% গ্যারান্টি বলা যায় না, আমরা এই সবকিছু আপেক্ষিক। কিন্তু তারপরে আমি বলতেছি তোমাদের 26 সামনে যারা এডমিশন দিবা, দেখবা প্যারাগ্রাফ 10 আসছে, সেন্টেন্স মেকিং 5 আসছে, আর যে কোনো আরেকটা আইটেম যোগ করে মোট হচ্ছে তোমার 20 কমপ্লিট করবে। বুঝতে পেরেছো? ওকে, তারপর দেখো আমি প্রস্তুতি কেমনে নিব। এই তো আমরা এতক্ষণ আমাদের আজকে ক্লাসের সেগমেন্ট ছিল যে কি কি আসে, কেমনে পড়বো, কই থেকে পড়বো, তাই না? কিভাবে পড়বো, কিভাবে প্রস্তুতি নিব। দেখো, আমি যদি বলি সবচেয়ে বড় বই, ইম্পর্টেন্ট বই হচ্ছে আমাদের ইংলিশ ফরওয়ার্ডে। সবচেয়ে বড় বই হচ্ছে ইংলিশ ফরওয়ার্ডে। আমাদের কি করতে হবে, ইংলিশ ফরওয়ার্ডের বই থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ প্যাসেজ গুলা প্যারাগ্রাফ শিখে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তুমি চাইলে প্যাসেজ গুলার সামারি করতে পারো, সিভিক এঙ্গেজমেন্ট, এডুকেশন অ্যান্ড টেকনোলজি, লালন শাহ, ফোক মিউজিক, আর্ট, ক্রাফট, ড্রিম, হোয়াট ইজ, তারপরে হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, দ্য গ্রিটা ইফেক্ট। হ্যাঁ, তারপর হচ্ছে মানে এই যে প্যাসেজ গুলো আছে, এইগুলা তুমি হচ্ছে, তারপর হিউম্যান রিলেশনশিপস, তারপর কনজিউমারিজম, এগুলা হচ্ছে কি করবা জানো? আমি তোমাকে স্মার্টলি বলি, তুমি জেমিনাই তুমি হচ্ছে প্যাসেজটা ছবি তুলবা, তারপর ছবিটা তোলার পর জেমিনাইকে বলবা, এখন তো ডিজিটাল যুগ, বুঝছো? আগের যুগে তো ছিল না, আগের যুগে এগুলা টাকা পয়সা দিয়ে মানুষ বই কিনে, তুমি হচ্ছে অন্তত এই যে মুখে যে বইগুলো মানে প্যাসেজ গুলোর কথা বললাম, এগুলো ছবি তুলে জেমিনাইকে বলবা আমার এখানে প্যারাগ্রাফ লিখে দাও এই প্যাসেজ গুলো, ও দেখবা খুব সুন্দর প্যারাগ্রাফ লিখে দিচ্ছে। আচ্ছা, তো প্যারাগ্রাফ আকারে শিখে প্র্যাকটিস করতে হবে। রিসেন্ট ইস্যু বা ক্রাইসিস রিলেটেড প্যারাগ্রাফ গুলো শিখতে হবে। এখানে যেমন ধরো জুলাই আপরাইজিং, মানে কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট ইস্যু যেগুলো আছে, তারপর ন্যাশনাল ইলেকশন। হ্যাঁ, এই এই যে বিষয়গুলা, বর্তমান যে প্রবলেম, আহ বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন, এই যে ইস্যুস গুলা, এগুলা নিয়ে হচ্ছে তোমার লিখতে হবে। ঠিক আছে, এগুলো পড়ে ফেলতে হবে, অনেক সময় আমাদের আসতেই পারে যে এই বিষয়গুলা ক্রাইসিস, মানে যেটা ধরো এই যে আমাদের একটা ক্রাইসিস রিলেটেড প্যারাগ্রাফ যদি বলে ব্রেনডেড মেধা পাচার, আমাদের দেশ থেকে হচ্ছে ভালো ভালো স্টুডেন্ট চলে যাচ্ছে, পড়তে হবে। ঠিক আছে, একবার খুলনা ইউনিভার্সিটি মিটিংয়ে দিছিল। আর প্রতিটা প্যাসেজের অবশ্যই অবশ্যই ভোকাবুলারি, মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম তোমার আত্মস্থ করতেই হবে। মানে তুমি এখন তোমার যদি হচ্ছে ইন্টারে গ্যাপ থাকে, তুমি মাস্ট বি এখন তোমার হাই টাইম এগুলা কমপ্লিট করার। এইচএসসি লেভেলের হচ্ছে এইচএসসি ইম্পর্টেন্ট ভোকাবুলারি, মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম সবকিছু পিডিএফ ইশান্স ইংলিশ কেয়ারে আছে। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি তোমাকে প্রোভাইড করতে পারবো। ওকে, আচ্ছা ঠিক আছে।
তো এরপরে আসি হচ্ছে সেন্টেন্স মেকিং উইথ ওয়ার্ডস। এখন কথা হচ্ছে তোমাকে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, তোমাকে সেন্টেন্স বানাইতে হবে। এইটা পারতে হলে তোমার কি জানা লাগবে? এক কথা অবশ্যই তোমাকে ভোকাবুলারি জানতে হবে। ভোকাবুলারি জানতে হবে। তারপর সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্সের যে কোথায় একটা সেন্টেন্সে কোথায় ভার্ব বসে, ভার্বের সঠিক গঠন কি? তারপর নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, প্রিপোজিশন কোথায় বসে, সেগুলো তোমার শিখতে হবে। এক কথা হচ্ছে ইন্টারেস্ট যার বেসিক ভালো, তার আরো বেশি সুবিধা হবে। আচ্ছা, টেন্স জানতে হবে, রাইট ফর্ম জানতে হবে। এই ২ টা জানলে হচ্ছে তুমি ভার্বের ব্যবহার শিখতে পারবে আসলে। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা হচ্ছে তোমাকে যদি কোনো ক্রিয়েটিভ স্টোরি দেয় বা প্যারাগ্রাফ দেয়, যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে, তোমার মা সম্পর্কে, ভর্তি যুদ্ধ সম্পর্কে, এরকম প্যারাগ্রাফও কিন্তু আসতে পারে। ক্রিয়েটিভ কোনো স্টোরি আসতে পারে, ক্রিয়েটিভ কোনো প্যারাগ্রাফ আসতে পারে। এখানে সর্বোপরি হচ্ছে তোমার সুন্দর ওয়ার্ড সিলেক্ট করতে হবে। সুন্দর ওয়ার্ড সিলেক্ট করার আরেকটা সিস্টেম যদি বলি, আম মানে একটু আই ট্রাইস এই টাইপের দিবা না। মানে তোমার হাতে ২ টা অপশন। হয় ভালো ওয়ার্ড সিলেক্ট করবা, আর যদি বেশি কঠিন ওয়ার্ড সিলেক্ট করতে গিয়ে যদি আবার স্পেলিং মিস্টেক করে ফেলো তাহলে আবার সমস্যা। তার মানে তোমার ভালো ওয়ার্ড শিখতে হবে, কারণ তুমি এখন বিগেস্ট কম্পিটিশন আছো। দ্য বিগেস্ট কম্পিটিশন ইন বাংলাদেশ। তার মানে এখানে তোমার ভালো ওয়ার্ড সিলেক্ট করতে হবে, নির্ভুলভাবে লিখতে হবে, কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না। তো এইজন্য আরো ইংলিশে কিছু গ্রামাটিক্যাল টার্ম আছে, যেমন পজিটিভ ভার্ব, হ্যাঁ? পজিটিভ ভার্ব ব্যবহার করার চেষ্টা করতে হবে। তারপর সাবজাংটিভ ব্যবহার করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এই ধরনের বাক্যগুলা ব্যবহার করলে তোমার টিচার খুশি হবে। আচ্ছা, তো এরপর আসি হচ্ছে টেক্সচুয়াল উইথ ক্লুজ, উইথআউট ক্লুজ। হ্যাঁ, ধরো সিভিক এনগেজমেন্ট, এডুকেশন টেকনোলজি, ফুড অ্যান্ড কালচার, এগুলা পড়তেছো। এগুলার তোমার হচ্ছে এই প্যাসেজ গুলা থেকে উইথ ক্লুজ, উইথআউট ক্লুজ প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। তাহলে তোমার আরো স্কিল আপ বাড়বে। হ্যাঁ, এইভাবে হচ্ছে তুমি প্রস্তুতি নিবা। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে পড়বা। এখন সতর্কতা। সতর্কতা হচ্ছে আরেকটা কথা, কই থেকে হচ্ছে পড়তে হবে তা আমি ভিডিও লাস্টে বলব। হ্যাঁ? কই থেকে কিভাবে পড়বা। তো সতর্কতা কি? তুমি যখন রিটেন দিবা, রিটেন এ তুমি কি তোমার মানে লেখার সময় কি সাবধান হইতে হবে? ১ম কথা হচ্ছে লেখা স্পষ্ট হইতে হবে। দেখো, এখন তুমি খালি বলো, "স্যার আমার বাংলা ইংলিশ হাতের লেখা ভালো না।" এই পনপনানি, এই জ্ঞান-জ্ঞানানি হচ্ছে তোমার ইন্টার পর্যন্ত ঠিক আছে। আবার এডমিশনের পরে হাতের লেখা খারাপ করে ফেললো। ডাক্তার হওয়ার পরে বা হচ্ছে একদম বিচ্ছিরি মানে পাবলিকান হওয়ার পরে হাতের লেখা খারাপ করে ফেললো। কিন্তু এখন তোমার কম্পিটিশন হচ্ছে বড় টপ কলেজগুলার স্টুডেন্টদের সাথে। তার মানে হচ্ছে তোমার লেখায় অবশ্যই স্পষ্ট হইতে হবে। তারপরে ভুলেও স্পেলিং মিস্টেক করা যাবে না। কোন ধরনের স্পেলিং মিস্টেক করা যাবে না। বক্সের মধ্যে যদি প্যারাগ্রাফ লিখতে বলে, কি লিখতে বলে বলতো? প্যারাগ্রাফ। অনেক সময় আমাদেরকে ওই যে বুয়েটের কোশ্চেনের মতো আরকি এরকম বক্স দিয়ে দিবি, প্যারাগ্রাফটা এখানের মধ্যে শেষ করতে হবে। যদি লিখতে বলে তাহলে অবশ্যই তোমার শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে। কি লিখতে হবে? শর্ট প্যারাগ্রাফ। শর্ট প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ যত তুমি শর্ট করবা, ওইখানকার ওয়ার্ড সিলেকশন তত বেশি মজবুত হওয়া লাগবে। ভালো ওয়ার্ড দিতে হবে। ভালো গ্রামাটিক্যাল রুলস এপ্লাই করতে হবে। হ্যাঁ? যেমন কথায় ওই সুর দেওয়া যাবে না। সিম্পল বলি, ওই সুর দেওয়া যাবে না। তুমি দিতে হবে ইট ইস হাই টাইম। মানে আমি বলতেছি। ঠিক আছে? তার মানে এইভাবে হচ্ছে লেখাকে স্ট্যান্ডার্ড করতে হবে। আর রিসেন্ট ইস্যু রিলেটেড মানে যদি তুমি নিয়ে আসলো, যদি তোমাকে পরীক্ষায় রিসেন্ট ইস্যু রিলেটেড কোনো কিছু আসে, তাহলে তোমার সত্যি তথ্য দিতে হবে। ধরো জুলাই আপরাইজিং আসছে, না ন্যাশনাল ইলেকশন আসছে। ঠিক আছে? তুমি এরকম কোন একটা রিসেন্ট কোন একটা প্রবলেম নিয়ে আসছে, তুমি হচ্ছে ন্যাশনাল ইলেকশনের ডেটটাই ভুল লিখলা। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার জুলাই আপরাইজিং আসছে, তুমি এই তারিখ থেকে ডেট ভুল করে ফেললে এবং তুমি ভাবো যে টিচার আবার দেখবে না। এরকম চিন্তা করাই যাবে না। তোমার একুরেট ডেট লিখতে হবে। ঠিক আছে? মানে কথা হচ্ছে তুমি অ্যাডমিশনে একটা তথ্য দিবা, যা কনফার্ম না হয় তথ্য দিবা না। হ্যাঁ, এই তথ্য দেওয়া যাবে না। আর স্টোরি রাইটিং এ হচ্ছে প্যারা করা যাবে। আমি আবারও বলতেছি, স্টোরি রাইটিং এর হচ্ছে আম ৩ প্যারায় লিখতে হয় সাধারণত স্টোরি রাইটিং। তারপরে হচ্ছে আমার ইশাস ইংলিশ কেয়ারের ইংলিশ ফার্স্ট পেপার ওয়ান শট ক্লাসের মধ্যেই তুমি কমপ্লিটিং স্টোরি ক্লাস পাবা। চট করে তুমি ১১ মিনিটের না কয় মিনিটের জন্য একটা ক্লাস করছি না, ওটা দেখে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি হচ্ছে থিম। থিম তো মেইন কথা। মানে তুমি ধরো একটা ওই যে আমরা বলছিলাম না যে বাপ তার ৩ ছেলের সাথে গ্যাঞ্জাম, ৩ ছেলে মারামারি করার পরে বাপ লাঠি ধরায় দিছে, বলছে পারলে ভাঙ। তো ওইখান থেকে থিমটা হচ্ছে ইউনিটি স্ট্রেংথ। এই ইউনিটি স্ট্রেংথ নিয়ে তো তোমার লিখতে হবে, তাই না? তার মানে হচ্ছে থিম বেশি বড় করার দরকার নাই। আর সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমার স্মার্ট সেন্টেন্স লেখার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। হ্যাঁ? বিশেষ খেয়াল রাখতে হবে। আর হচ্ছে সর্বোপরি যদি বলি, সর্বোপরি তুমি যদি ক্রিয়েটিভ হইতে হয়, তোমার ইংলিশ রিটেন ভালো করতে হয়, তাহলে ইংলিশ ফর টুডে বই প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাই। ইংলিশ ফর টুডে বইয়ের উপর কোনো সেকেন্ড অপশন নাই। হুম? আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে, তোমার ভাই তুমিও তো অনেকগুলা বই পড়বা। তোমার বন্ধুও পড়বে। তাহলে তোমার বন্ধু চান্স পেলে তুমি পাবা না কেন বলো তো? কারণ তোমার মধ্যে ওই কনফিডেন্সটা নাই। তোমাকে যেকোনো র‍্যান্ডম বিষয় নিয়ে লেখার ক্ষমতা থাকতে হবে। তুমি মনে করো ৫০০ ১০০ প্যারাগ্রাফ পড়ছো। ১০০ প্যারাগ্রাফ পড়ছো। তোমার ১০০ প্যারাগ্রাফের মধ্যে কমন পয়েন্ট নাই। তোমার কনফিডেন্স লো থাকলে তো হবে না। তোমার কনফিডেন্স লো থাকলে হবে না। তোমার ওই কনফিডেন্স থাকতে হবে যে আমি যেকোনো প্যারাগ্রাফ আমি পারবো। যেকোনো কিছু লিখতে পারবো। বুঝছো? আরেকটা কথা, যে বেশি পড়ে সে ভালো লিখতে পারে।
বুঝতে পারছো কি বলছি? একজন পাঠক হবে হচ্ছে একজন ভালো লেখক। যে এই যে ধরো আমরা যাদের গল্পগুলা পড়ি, তুমি খোঁজ করে দেখো যে ওরা একসময় মারাত্মক সুন্দর পাঠক ছিল। বুঝতে পারছো? একজন গুড লিসেনার একজন ভালো স্পিকার হয়। তো যাই হোক, এবার আমি তোমাদের একটু কোঅপারেট করি, সেটা হচ্ছে তোমার যে কোন বইগুলা পড়লে ভালো হয়। আসলে ওইভাবে তো উম বইয়ের রেফারেন্স আসলে বলা যায় না, তো আমি তোমাকে হচ্ছে বইয়ের সাজেশন দিই, বই বা হচ্ছে পিডিএফ। প্রথম কথা হচ্ছে তুমি যদি হচ্ছে থিম, তারপর ট্রান্সলেশন, কারেন্ট প্যারাগ্রাফ, এগুলো সবকিছু গোছানো একটা প্রিপারেশন নিতে চাও, তাহলে ঈশান ইংলিশ কেয়ারের নিজের লেখা পিডিএফ আছে খুবই স্বল্প মূল্যে। মানে খুবই স্বল্প মূল্যে হচ্ছে তোমাকে হচ্ছে ওই পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে। তার জন্য হচ্ছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যদিও আমি আগে থেকে বলে রাখি যে এই ভিডিওগুলো আসলে কোনো কারো মার্কেটিং এর উদ্দেশ্য না। এই তো এক কথা হচ্ছে, তুমি যদি আমাকে নক করো তাহলে আমি তোমাকে পিডিএফ দিব, কোনো হার্ড কপি দিব না, রিটেনের সফট কপি গুলো দিব। ঠিক আছে? আর 2 হচ্ছে তুমি চাইলে বৈশাখী বইটা পড়তে পারো। বৈশাখী, হ্যাঁ, প্যারাগনের প্যারাগন ইউনিভার্সিটি এডমিশন কোচিং এর প্যারাগনের বৈশাখী বইটা। ঠিক আছে? বৈশাখী এই বইটাও পড়তে পারো। ঠিক আছে? বৈশাখী প্রত্যেকটা আসলে ইউনিভার্সিটির কোচিং এর ইউনিভার্সিটি যে আলাদা এডমিশন কোচিং আছে, তো ওই ইউনিভার্সিটি এডমিশন কোচিং এর হচ্ছে এডমিশন কোচিং আলাদা বই আছে। বৈশাখী, এগুলো এটা হচ্ছে তোমার রকমারির মধ্যে আছে, বৈশাখী পড়তে পারো। তারপরে হচ্ছে ইউসিসির হচ্ছে নিজস্ব লেখা বই আছে এডমিশন রিলেটেড, সেটা পড়তে পারো। তারপরে হচ্ছে জয়কলির অ্যাডমিশন রিটেন বই আছে, আমি জানি অনলাইনে তুমি জয়কলি পাবলিকেশনের মধ্যে পাবা, ইউসিসির মধ্যে পাবা, ওইটা পড়তে পারো। তারপরে হচ্ছে তুমি ইসেরটা কি বলে, উদ্ভাসের বি ইউনিটের আলাদা সেগমেন্ট আছে, তুমি হচ্ছে তার বই আছে, সেটা পড়তে পারো। তুষার স্কেয়ার নামে একটা কোচিং আছে, তুষার স্কেয়ারের হচ্ছে ওদের বই আছে এডমিশন রিলেটেড, তুমি পড়তে পারো। তার মানে তোমার তোমার হাতে হিউজ অপশন আসলে। হ্যাঁ, বৈশাখী মানে এই ধরো আমার পিডিএফ গুলা দিতে পারো খুবই স্বল্প মূল্যে। বইয়ের পারলে বলবো যে আহ 60% দাম কম ওই পিডিএফ গুলা, 60-70% দাম কম। আমার পিডিএফ নিতে পারো। তারপরে হচ্ছে বৈশাখী বইটা নিতে পারো। তারপর জয়কলির বই নিতে পারো। ইউসিসির বই নিতে পারো। তারপরে হচ্ছে উদ্ভাসের বই নিতে পারো। তুষার স্কেয়ারের বই নিতে পারো। মানে মোটামুটি সবগুলা কোচিং এ আলাদা এডমিশন বই আছে। আলটিমেটলি বই থেকে লাভ নাই, তোমার নিজে পড়তে হবে। তো ঠিক আছে, তো তোমাদের কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবার দিয়ে দিচ্ছি, 01757775699। তোমাদেরকে অনেক ধন্যবাদ। পরে আবার আমরা এডমিশনের যে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।